দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান পাশে রয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, সাবেক জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী সুজন। দর্শক, আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সামনের যে সরকার গঠন করতে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে গেছে বিএনপির জন্য। সেই জায়গায় দেখা যাচ্ছে জামাত এবং এনসিপি জোট তারাও প্রায় ৭৫টির মতো আসন তারা পেয়েছে। সব মিলিয়ে ভোটের এই ফলাফল কেমন হলো সেই বিশ্লেষণটি জানবো। শুরুতে জানতে চাইবো ডাক্তার মুশতাক আপনার কাছে। আমরা দেখছি এখনও সব সেন্টারের সব কেন্দ্রের ফলাফল আসেনি, একটি দুইটি আসনের ফলাফল এখনও বাকি রয়েছে। সেই জায়গায় বিএনপি যে সরকার গঠন করছে এটা তো নিশ্চিত। কেমন হলো ভোটের ফলাফল? এটা কি আসলে প্রত্যাশিত ছিল? বিএনপি সরকার গঠন শুধু না, তারা 2/3 আসন পেয়েছে। এটা অতীতের নির্বাচনগুলোই ধারাবাহিকতা এবং একটা দ্বিদলীয় ধারার আবার আনুষ্ঠানিক অধিষ্ঠান হলো, যেখানে এইটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক ধারাগুলো সংসদে প্রতিনিধিত্ব হওয়ার দরকার ছিল। তাহলে যেমন আমি যেই জোটের সদস্য গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, আমরা প্রায় ভোটের মাঠ থেকে আমরা হারিয়ে গিয়েছি। আমাদের প্রার্থীরা হয়তো তৃতীয় হয়েছে, কিন্তু দ্বিতীয়র সাথে তৃতীয়ের অনেক ব্যবধান। কাজেই একটা স্টেবল সরকার হবে, কিন্তু রাজনৈতিক স্টেবিলিটি কতটুকু আসবে, কারণ বিভিন্ন দাবি দেওয়া যদি সংসদের ভেতরে আলোচিত না হয় এবং সেটার যদি সমাধান করা সংসদের মাধ্যমে না, এটা রাজনীতিটা সংসদের বাইরে বেশি গড়ায় বা প্রাধান্য পায়, সেটা হলে কিন্তু স্থিতিশীলতা অনেক সময় হুমকি হয়। এমনি একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি বা করতে পারেনি, সেটার একটা বিষয় রয়েছে। তারপরে যদিও একটা স্টেবল সরকার হলো, তারপরে একটা রাজনৈতিক ঝুঁকি বা রাজনৈতিক অস্থিরতা থেকে গেল। এই দুই জোটের বাইরে আমার মনে হয় 2-1টি আসনে স্বতন্ত্র 1-2 জন বা ইসলামী আন্দোলনের একজন জিতেছে বলে আমি জেনেছি। তো সেই দিক দিয়ে একটা সেই পূর্বতন বৈশিষ্ট্যই, আগের সংসদগুলো একই অবস্থায় ছিল। দুই দলের বাইরে অন্যান্য প্রার্থীরা, দুই দল বা জোট তার বাইরে অন্যান্য প্রার্থীরা তেমন জয়লাভ করতে পারেননি। দেখা যাক, আমরা ভালো কিছুরই আশা করি। একটা রাজনৈতিক সরকার তো এলো, এই রাজনৈতিক সরকারের কাছে রাজনৈতিক পন্থাই আমাদের গতি প্রকৃতি নির্ধারিত হবে, সেটাই একটা শুভ সূচনা। তবে আমি সবচেয়ে আগে ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তী সরকারকে। অনেক সমালোচনা, আমি কঠোর সমালোচনা করেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণ ভোটের উপর বলা যায়, যা ঘটনা ঘটেছে খুবই বিচ্ছিন্ন একটা নির্বাচন হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছে। কিছু কিছু জাল ভোটের ঘটনা এসছে, কিন্তু এটা ছাপিয়ে যায়নি গোটা নির্বাচনে। আমি অবশ্যই অন্তর্বর্তী সরকার, তাদের উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, আমি সবাইকেই এই বিষয়ে ধন্যবাদ দেব। এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দলগুলো তারাও সহনশীলতা দেখিয়েছে এবং এখনও পর্যন্ত নির্বাচন মানি না, ষড়যন্ত্র হয়েছে, এই ধরনের হুঙ্কার এখনও পাওয়া যায়নি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন অনিয়মের অভিযোগ উঠতে পারে, হয়তো ভোট নিয়ে তারা বলছে না, ভোট গ্রহণ নিয়ে বলছে না, বাট ভোট গণনায় দীর্ঘসূত্রিতা কিংবা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলেছে জামাত। সেটা হয়তো নির্বাচন অনিয়মের জন্য বড় অভিযোগ না। তবে ঢাকা শহরে ভোট গণনা এর আগের নির্বাচনে কেন যে একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ঢাকা শহরের ফলাফলটা একটু ধীরে দেওয়া হয়। এটা কোনো লিখিত নিয়ম নেই, কিন্তু আমি বলছিলাম অন্য একটা গণমাধ্যমে গত রাতে যে এটা খুব ধীরে ধীরে ঘোষণা করা হয়, যেন ঢাকায় উত্তেজনাটা ছড়িয়ে না পড়ে এবং যারা নির্বাচনে পরাজিত বা জয়ী হবে তারা যেন এটা ধাতস্থ হয়ে নেয়, সেইভাবে মানসিকতা তৈরি হয়। ঢাকায় তো দেরি হওয়ার কথা না, কারণ সবচেয়ে কাছে, অনেক রিমোট এলাকা থেকে ফলাফল চলে আসছে, ইলেকশন কমিশনের কাছেই সিট দেখা গেল, সেটা অনেক দেরি করে ফলাফল হচ্ছে। সেটা একটা উত্তেজনা নিরসন করা, এসব একটা কৌশল থাকতে পারে। তবে অবশ্যই সেটা যেন অভিযোগ মতো না হয় যে কাউকে সুবিধা দেওয়ার জন্য বা কাউকে বেকায়দায় ফেলবার জন্যে। জনাব দিলীপ কুমার, আপনি যদি একটু যোগ করতে চান। আমরা দেখলাম যে সিলেট, বরিশাল এবং
চট্টগ্রাম, এই তিনটি বিভাগে একচেটিয়া বিএনপির জয় জয়কার। কিন্তু যদি উত্তরবঙ্গ চিন্তা করা যায়, সেখানে উত্তরবঙ্গে জামাতের বেশ বড় একটা উল্লম্ফন বা উত্থান হয়েছে। এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? বিএনপি উত্তরবঙ্গে খারাপ করলো কেন? প্রথমত আমি আগের কথার সূত্র ধরেই যেটা বলি যে এবারের নির্বাচনের কে জয়ী হবে এই প্রসঙ্গটা নিয়ে যখন আলোচনা হয়, একদিকে বিএনপির দিক থেকে একটা ছিল যে সারা দেশে মোটামুটি তাদের সপক্ষে একটা জোয়ার আছে, তারা জয়ী হবে। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নীরব ভোট বিপ্লব ঘটে যাবে। এবং গ্রামে গঞ্জে আমি যতটুকু খবর নিয়েছি, আমার বাড়ি উত্তর অঞ্চলে, আমার গাইবান্ধায় বাড়ি, ওই অঞ্চলটাতে একটা ছিল গ্রামে গ্রামে যে আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, এইবার জামাতকে দেখব, এইরকম একটা গ্রামের পর গ্রাম এরকম একটা বয়ান ওই এলাকায় ছিল, ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর একটা ছিল, বলা হচ্ছিল যে আসলে তরুণরা কি করবে, নারীদের ভোট কোন দিকে যাবে, আওয়ামী ভোট কেন্দ্রে যাবে কি না, গেলে কি হবে, কোন দিকে যাবে, এই বিষয়গুলো আলোচনায় ছিল। কিন্তু পরে আরেকটা বিষয় ছিল এখানে যে এই গণ অভ্যুত্থানের পর একটা পক্ষ ছিল যে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব দুইটাকে আফল করতে হবে, দুইটাকে সাথে নিয়ে চলতে হবে। আরেকটা পক্ষ ছিল যে মানে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো, বিপরীতে দাঁড় করানো জুলাই গণ অভ্যুত্থান। এবং এটার এই বিশেষ করে মোস্তাক ভাইরা দীর্ঘ সময় আলোচনা করেছেন, বিশেষ করে জুলাই জাতীয় সনদের ইস্যু নিয়ে, ওখানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। এখানেও এই তাদের আলোচনাতেও আমরা দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। যাই হোক, তারপরে আমরা দেখলাম যে এই ভোটের রেজাল্টে এটা মনে হয়েছে যে যারা ৭১ এবং জুলাইকে, ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, ওইভাবে তারা সফল হননি যতটা তারা প্রত্যাশা করেছিলেন। তার মানে একেবারে তারা যে খুব খারাপ করেছেন তাও না। ভোটের সংখ্যার দিক থেকে, আসনের সংখ্যার দিক থেকে একটা শক্তিশালী হিসাবে, বিরোধী দল হিসাবে তারাও আবির্ভূত হবেন। তারা তারুণ্যের শক্তিকে যুক্ত করার জন্য এনসিপিকেও সাথে নিয়েছিল। এনসিপিও আবার কিছু আসন পাওয়ার আশায় একটা জোটবদ্ধ হয়েছিল, এটা আমরা দেখেছি। আর যেটা আপনি বলছিলেন যে উত্তর অঞ্চলের যে বিষয়টা, উত্তর অঞ্চলে আমরা দেখেছি যে সেই ৯০-এর গণ অভ্যুত্থানের পর থেকে ওখানে একমাত্র উত্তর অঞ্চলটা ভালোভাবে ছিল জাতীয় পার্টির সাথে। ওখানে ৩৫টা সিট ওই অঞ্চলের, গ্রেটার রংপুরের ৩৫টাতেই একসময় জাতীয় পার্টি জিতেছে। কিন্তু এবার তো একটিও পেল না। বিএনপি কি বলা যায় যে জাতীয়তাবাদী দল ওই অর্থে উত্তর অঞ্চলে তেমন শক্তিশালী ছিল না, কখনোই তারা শক্তিমত্তা ওইভাবে কিছু কিছু আসন হয়তো কখনো কখনো পেয়েছে। মোস্তাক ভাইয়ের সাথে বলছিলাম যে আসলে এইবার ওই দেখা গিয়েছে যে জাতীয় পার্টি একবার ধুয়ে মুছে গিয়েছে, একটা আসনও পায়নি। ওই জায়গায় দেখা গেছে যে জামাতের জয় জয়কার, ওই জায়গাটা দখল করেছে তারা। ওখানে উত্তর অঞ্চল, খুলনারও কিছু কিছু অঞ্চলে ভালো করেছে জামায়াত। তা এরকমই মনে হয়েছে আমার যে জাতীয় পার্টির যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে একটা বেকায়দায় ছিল আর কি। একদিকে তাদের পক্ষে তো রাজনীতির এই ধারাতে যুক্ত হওয়াটাই খুব কষ্টকর ছিল। তারপরে শেষ পর্যন্ত তারা ইলেকশনে গিয়েছে, কিন্তু ওইভাবে লাইমলাইটে তারা আসতে পারে নাই, ওইভাবে করতে পারে নাই। মানুষও হয়তো তাদেরকে ওইভাবে যেটা মনে করা হয়েছিল যে অন্তত কয়েকটা আসন তারা পেতে পারে। কিন্তু নির্বাচনের আগে এরকম কোনো ধারণা কি পাওয়া গেছিল জামাত এতগুলো আসন পেতে পারে? ওই যে বললাম যে দুই ধরনের ছিল। একটা হলো যে আমি যখন
আমি দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। তো যেখানে আমি যেতাম, বিশেষ করে সচেতন মানুষ, সাংবাদিক কমিউনিটির সাথে একটু কথা বলার চেষ্টা করতাম। তো সবখানে ঘুরে ফিরে দেখতাম যে এই আসন সংখ্যার দিক থেকে বিএনপি এগিয়ে আছে এক্ষেত্রে। আর আমি যখন বিভিন্ন অঞ্চলে এমনি ফোনে যখন কথা বলছিলাম, বিশেষ করে উত্তর অঞ্চলটার দিকে যদি আমরা বলি, তো ওই ইয়াটা আর কি, যে আমার উত্তর অঞ্চলের এক সহকর্মী তো এরকম করে বলতেছিলেন যে অবস্থা দেখছি তাতে তো জামাত ছাড়া কিছুই নাই। আমাদের গাইবান্ধায় বোধহয় 5টা সিটের মধ্যে একটা মাত্র বিএনপি পেয়েছে, 4টায় জামাত পেয়েছে। কুড়িগ্রামেও কিছুটা ওই রকম, রংপুরেও ভালো করেছে, চাঁপাইনবাবগঞ্জ 3টি আসনেও পেয়েছে, চাঁপাইনবাবগঞ্জের উত্তরাঞ্চলটা এইরকম আর কি। জি, ডাক্তার মুশতাক, আমরা যেটা শুনছিলাম যে জাতীয় পার্টির ধুয়ে মুছে যাওয়া আসনগুলোতেই হয়তো অনেক ক্ষেত্রে ভালো করেছে জামাত, কিন্তু আমরা দেখছি ঢাকার যে 20টি আসন সেখানেও কিন্তু তারা 6টিতে বেশ ভালো করেছে। ঢাকার মতো রাজধানীর মতো জায়গায় অনেক ক্ষেত্রে বলা হতো যে আমাদের কোনো ভোটই নেই, সেই জায়গায় এমন ভালো ফলাফল করার পেছনে কোন ম্যাজিক কাজ করেছে? এটা হয়তো ভোটের ফলাফল বিশ্লেষণ যারা করেন, যে দিলীপ দার মতো সংগঠন হয়তো পাওয়া যাবে। আমার ধারণা, খুব এটা হয়তো অত তথ্য প্রমাণ দিতে পারবো না, যে দরিদ্র মানুষদের মধ্যে জামাত ইসলামী একটা জায়গা করে নিয়েছে যেভাবেই হোক। দরিদ্র নারী, শ্রমজীবী মানুষ এবং উত্তরাঞ্চল বা যেসব অঞ্চলে বলে জামাত ভালো করেছে, এগুলো কিন্তু আমাদের পিছিয়ে পড়া এলাকা, দারিদ্র্যের হার সেসব জায়গায় বেশি। কুড়িগ্রাম তো একসময় মঙ্গা লেগে থাকতো, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ একটা অবহেলিত এলাকা, সাতক্ষীরা অবহেলিত এলাকা। কাজেই এই মানে একটা এই প্রবণতা যদি ভবিষ্যতে যারা ধর্মভিত্তিক রাজনীতিকে সমর্থন করেন না, সেকুলার রাজনীতি করেন, লিবারেল ডেমোক্র্যাট রাজনীতি, যেটা প্রায় মুছেই গেছে, লিবারেল ডেমোক্রেসি এবং প্রগতিশীল রাজনীতি, বৈষম্য বিরোধী রাজনীতিটা খেয়াল করতে হবে যে সমাজের দরিদ্র বঞ্চিত মানুষরা, আমি মোটা দাগে বলছি, তারা কেন জামাতকে ভোট দেওয়ার করলো। ঢাকা শহরেও হয়তো লক্ষ্য করলে দেখা যাবে যে সব অঞ্চলে জামাত ইসলামী জিতেছে, সেখানে বস্তিবাসীর সংখ্যা কত, শ্রমজীবীর সংখ্যা কত, এবং যারা প্রায় গৃহহীন মানুষ তাদের সংখ্যা কত, সেটা দেখেও কিন্তু প্রবণতা বোঝা যাবে। গুলশানে জিতেনি, কিন্তু তার পাশে আপনার মিরপুরে 14-15 দুটোই তারা জিতেছে। যদিও মিরপুর 14-15তে তার দুজন নেতা ছিলেন এবং সেটা একটা জাতীয় পরিচিতি ছিল, তারপরেও কিন্তু তারা বেশ ভালো ভোটের ব্যবধানে জিতেছেন। ধানমন্ডিতে কিন্তু আপনার জামাতের একজন খুব মানে পরিচিত নেতা এবং পেশাজীবী আইনজীবী, তিনি হেরেছেন বিএনপির কাছে, কিন্তু মোহাম্মদপুরে জিততে পারেননি। কি বলে মোহাম্মদপুরে জিতেছেন, ববি হাজার জিতেছেন। হ্যাঁ, মোহাম্মদপুরেও সামান্য ভোটে জিতেছে ববি হাজ্জাজ, কাজেই মামুনুল হককে পরাজিত করেছেন। তো এইভাবে আপনার আমার মনে হয় যে ধর্মের নামেই হোক বা তাদের যে কল্যাণমূলক কর্মসূচি, তারা বিভিন্ন ক্ষুদ্র ঋণ দেওয়া, স্বাস্থ্য সার্ভিস দেওয়া, এগুলো যেগুলো বিশ্ববিদ্যালয়ে তারা স্কোর করে, যদি এটা প্রথম কারণ মনে করি না, বিশ্ববিদ্যালয়ে জিতেছে তারা, ছাত্ররা মনে করেছে বিএনপি তো ক্ষমতায় আসবে, তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন এক ছাত্র সংগঠনকে দেওয়া উচিত, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবসময় বিরোধী দলকে ভোট দেয়। এখন তো তাই দেখা গেল, রাষ্ট্র সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো তাদের চ্যালেঞ্জে দাঁড়িয়ে গেছে, সবগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। তো সেটাও ছাত্রদের মধ্যে একটা ছিল যে একটা কল্যাণমূলক কর্মসূচিতে ছাত্র শিবিরের সংগঠনটা তারা সবসময় জীবন্ত ছিল ছাত্রলীগের সেই দাপটের সময়, এবং ভোটের সময় তারা ওই রাজনৈতিক বিবেচনা করেছে। তাই এখানকার যে দরিদ্র মানুষ, বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, তারা কোনোভাবে হয়তো ভেবেছে যে ওই যে দিলীপ দা বললেন যে আমরা তো সব সরকার দেখেছি, আমাদের কিছু এখানে জীবনযাত্রার কোনো উন্নতি হয় কিনা। কিন্তু আমরা যদি গুলশানের দিকে একটু তাকাই, গুলশান তো একটু অভিজাত এলাকা, যেখানে ঢাকা 17 আসনে নির্বাচন করছিলেন প্রধানমন্ত্রী হতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বিপরীতেও তো জামাত অনেক ভালো করেছে, মাত্র 4000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান। গুলশানে যে অভিজাত এলাকা, তাদের ভোট সংখ্যা কত, এবং গুলশানের পাশে যে অবহেলিত অঞ্চল বাড্ডা বা যে সমস্ত এলাকা ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে আছে, ক্যান্টনমেন্টে কিন্তু অনেক বস্তি এলাকা আছে, মিরপুরের একটা অংশ আছে। কাজে গুলশানের অভিজাত ব্যক্তিরা কত ভোট আছে এবং তারা কতজন ভোট দিতে গিয়েছে, এগুলো গুলশানে একটা বড় করাইল বস্তি আছে,
তারপরে আপনার মহাখালীর যে স্বাস্থ্য যে এলাকা, সেখানে বস্তিবাসী আছে। কাজে গুলশান বলতে শুধুমাত্র আমরা বিচ্ছিন্ন দ্বীপের মতো গুলশানের অভিজাত এলাকাকে বুঝলে মনে হয় ঠিক শুধু জিনিসটা apartment আসবে দেখলে না। কাজে সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক দরিদ্র মানুষ রয়েছে। কাজে এই বিষয়টা লক্ষ্য রেখে ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপটা নেওয়াটা সুবিধা হবে। না, এটা কিন্তু এই অংশকে যারা নির্বাচনে প্রভাবিত করতে পারে তারা কিন্তু উঠতে থাকে। এবং ভারতবর্ষে বিজেপির উত্থানটা অনেকটা এরকমই হয়েছে। বিজেপি তারা হয়তো প্রথমবার ভোটে কম ভোট পেয়েছে, যখন তারা পাওয়া শুরু করলো তারা কিন্তু এখন তো তার পরপর 3বার সরকার গঠন করেছে ভারতে। তো জামাত ইসলামী তাদের এই রাজনীতি বা এই বিষয়টা যদি এখানকার মানে সেকুলার এবং লিবারেল ডেমোক্র্যাট প্রোগ্রেসিভ ফোর্সটা এই বিষয়টা আমলে না নেয়, আগামী নির্বাচনে জামাত ইসলামী আরও ভালো করার একটা সম্ভাবনা থেকে যাবে। জি, দিলীপ কুমার, আপনি যদি একটু বলেন যে এই যে সারা দেশে আমরা দেখছিলাম স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা প্রায় 273 জন, যার মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যায় প্রায় 79 জন ছিলেন। অনেকে ধারণা করছিলেন তাদের মধ্যে অনেক হেভিওয়েট আছে, সেখান থেকে হয়তো অন্তত 30 জন জয়ী হতে পারেন, কিন্তু আমরা দেখলাম ভিন্ন চিত্র। আসলে এই যে ভিন্ন চিত্রের কারণটা কি? স্বতন্ত্ররা ভালো করলো না কেন? স্বতন্ত্র এখানে তো আলোচিত স্বতন্ত্র ছিল মূলত বিএনপির বিদ্রোহী 78 জন যে প্রার্থী ছিল তারা। তা এখানে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে স্বতন্ত্রদের ক্ষেত্রে দেখা গিয়েছে স্বতন্ত্র কখন হয়, যে যখন দেখা যায় যে সে মনে করে যে আমি এই এলাকায় অনেক পপুলার, অনেক কাজ করেছি, আমার প্রতি দল অবিচার করলো, অন্যায় করলো, আমি দেখিয়ে দেব যে আমি মানে মানুষ আমার সাথে আছে কিনা। এইভাবে তারা স্বতন্ত্র হিসাবে এই রাগ থেকে, ক্ষোভ থেকে, অভিমান থেকে এবং একটা চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে যায়। এবং এখানে অনেক সময় আমরা দেখেছি যে স্বতন্ত্র হয়ে যারা দাঁড়ায় দলের একটা সফট কর্নার থাকে। আপনার নিশ্চয়ই ওই যে সিরাজুল ইসলামের কথা মনে আছে, পঞ্চগড়ের ওইদিকে তিনি কমরেড মোহাম্মদ ফরহাদ একটা আসনে উনি 15 দলীয় প্রার্থী হিসাবে লড়লেন। আরেক জায়গায় যেখানে দেখা গেল, ওই সিরাজুলের কথা বলছি, যে উনি একখানে 15 দলের ক্যান্ডিডেট হিসাবে লড়লেন, আবার কমরেড ফরহাদের ওখানে স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে গেলেন। এটা তো হওয়ার কথা ছিল না। এখন এক্ষেত্রে দেখা গিয়েছে যে এই স্বতন্ত্রদের ক্ষেত্রে দলের ওই এলাকার মূল নেতৃত্ব না থাকলেও সাধারণ কর্মীরা তাদের সাথে থাকে, অনেকের সাথে, অনেক স্বতন্ত্রের সাথে। কিন্তু এখানে দলের একটা মানে কড়া বার্তা ছিল, দলের একটা হস্তক্ষেপ ছিল, এবং অনেক জায়গায় দেখা গিয়েছে যে স্বতন্ত্রের সাথে যারা আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তা এইসব কারণে ওই জায়গাগুলোতে আর স্বতন্ত্র অন্তত অভিভাবকত্বের মানে অভিভাবক পর্যায়ের যে মানুষ তারা অনেকেই তাদের সাথে ছিল না। কিন্তু বিএনপির এই যে বিদ্রোহী প্রার্থী যারা ছিলেন তারা কি আসলে এই যে জামাত এতগুলো আসন পেয়ে যাওয়া, এর পেছনে কি এই বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ভূমিকা রয়েছে? বটেই, একটা তো আছেই। হ্যাঁ, তারা যেখানে যেখানে স্বতন্ত্র হয়েছে তারা শক্তিশালী প্রার্থী ছিলেন। এখন এইটা যদি না হতো তবে বিএনপি হয়তো আরো বড় মানে জয় তাদের জন্য অপেক্ষা করছিল। এই কারণেও তারা কিছুটা তো হেরেছে। এটা হয়তো আরো পরবর্তীতে বিশ্লেষণে আরো ভালো বোঝা যাবে যে কোথায় কিভাবে কি হলো, কে কত ভোট পেল। এটা না হলে কি হতো, ওই স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থী মিলে কত, হ্যাঁ, তারপরে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যরা মিলে, এটা হয়তো বিশ্লেষণে পরবর্তীতে আমরা আরো পাবো। জি, আমরা একটু গণভোট নিয়ে জানতে চাইবো যে আমরা দেখলাম গণভোট পড়েছে এখন পর্যন্ত প্রায়, যেই তথ্য আমরা পেয়েছি সেখানে 21 লাখেরও কম হ্যাঁ ভোট পড়েছে এবং না ভোট পড়েছে 8 লাখের মতো। এই যে গণভোটের পক্ষে এত প্রচারণা, কিংবা যেটা নির্বাচনের পাশাপাশি গণভোট একটি বড় একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কথা, সেই জায়গায় এত কম ভোট পড়ার কারণ কি? গণভোটটা একেবারে অপ্রয়োজনীয়, এবং এটা সরকার যতই জোর করে চাপাতে চেষ্টা করেছে ততই উল্টো রিয়াকশন হয়েছে। সরকার যদি এত
মানে অ্যাগ্রেসিভ প্রচারে না যেত, রাজনৈতিক দলগুলো যদি প্রচার করতো যারা এটার পক্ষে বিপক্ষে, তাহলে হয়তো ফলাফলটা আরও ভালো হতে পারতো। এটা অংশগ্রহণমূলক হয়নি, যে এটা মনে হয়েছে সরকার তার পক্ষে একটা ম্যান্ডেট নিচ্ছে। সরকার তো চলে যাচ্ছে, তাদের পক্ষে ম্যান্ডেট নেওয়ার কী আছে, এভাবেই সাধারণ যারা ভোটার তারা মনে করেছে। কিন্তু জুলাই সনদে তো এতগুলো দল স্বাক্ষর করলো, যেখানে বিএনপি সই করেছে, জামাত সই করেছে, এনসিপি সই করেছে, তাদের এত বড় ভোট ব্যাংক, তাদের ভোট ব্যাংক আসলে কেন এই হ্যাঁ ভোটের গণভোটে গেল না কেন? এটা একটু সরলভাবে বলা যাবে না। এনসিপি স্বাক্ষর করেনি, যদিও তারা পক্ষে ছিল। বিএনপি তারা অফিসিয়ালি হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, কিন্তু বিএনপি অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল। এবং গণভোটের যে প্রশ্নমালা সাজানো হয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্টকে পাত্তা না দিয়ে বেশ কিছু জিনিস এখানে ঢুকানো হয়েছে, যেগুলো গণভোটে হ্যাঁ হলে হ্যাঁ হয়ে যাবে। ফলে বিএনপির অভ্যন্তরে এটার বিরুদ্ধে একটা প্রচণ্ড বিক্ষোভ ছিল। যেমন ধরুন, উচ্চকক্ষ, সংসদে উচ্চকক্ষ বিএনপি সমর্থন করে, কিন্তু তারা বলেছে নিম্ন কক্ষে যতগুলো পার্লামেন্টের সিট হবে সেই অনুপাতে সিট বন্টন হবে, যেটা নারী আসনে হয়। কিন্তু আমাদের দল সহ সবাই বলেছি না, প্রাপ্ত ভোটের অনুপাতে বিলি বন্টন হওয়া উচিত। গণভোটে কিন্তু এটাকে যার দল তার অনুযায়ী করবে, সেটা চতুর্থ ভাগে আছে। তার মধ্যে রাষ্ট্রীয় চার মূলনীতির বিষয়টা, যেটা আমাদের প্রচণ্ড অবজেকশন ছিল, সেটা বলা হয়েছে যারা নির্বাচনে প্রতিশ্রুতি দেবে সেগুলো তারা করবে। কিন্তু উচ্চকক্ষ বা বেশ কিছু সাংবিধানিক সংস্থা যেগুলোতে বিএনপি আপত্তি করেছে, যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি নিয়োজিত হবে না, প্রধানমন্ত্রী নিয়োগ করবে, সেগুলো কিন্তু আপনার একটা স্ট্রেট হ্যাঁ এবং নাতে ফেলে দিয়েছে। এখন আমরা বারবার বলেছি যে দেখেন, এই গণভোটে যদি না ভোটও জয়লাভ করে, তারপরও রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে যেগুলোর পক্ষে ছিল, তারা নৈতিকভাবে সংসদে তাদের পক্ষে সেটা মুভ করতে হবে। আর যারা এটা ঐক্যমত কমিশনে অবজেকশন দিয়েছে বা দ্বিমত পোষণ করেছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা সংসদে নির্বাচিত হলে সেটাকে তারা বিরোধিতা করবে। কাজে এখানে হা এবং না ভোটের কোনোই প্রয়োজন নেই। একটা সন্দেহ ছিল যে হা এবং না হা ভোটেরকে ব্যবহার করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করে কিনা, যে আপনার আগে গণভোটে যেভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে, সে গণভোটটা তারা ভেবেই নিয়েছেন সরকার বললে এটা পাস হবে, গণভোট কখনো ফেল করে না। তো সেটা আপনারা বাস্তবায়িত করেন 180 দিনের মধ্যে সংসদে, তারপরে সরকার গঠন হবে। তবে এটা প্রচণ্ড প্রতিক্রিয়া হয়েছে এবং সরকার নিজেই এটা বলতে বাধ্য হয়েছে যে নির্বাচনের ফলাফলের পরপরই শপথ গ্রহণ হবে নতুন সরকারের। কাজে এই ধরনের নানা কন্ট্রোভার্সির কারণে মানুষ গণভোটের ব্যালটটা তারা হয়তো খালি ফেলেছে। যখন আপনি ব্যালট দেওয়া হয়েছে, দুটো ব্যালট একসঙ্গে দেওয়া হয়েছে, আর যদি ব্যালটটা আলাদা আলাদা দেওয়া হতো, অনেকে গণভোটে ব্যালট নিত না। গণভোট নেওয়ার পরে মানে সেখানে কোনো সিল না দিয়ে ফেলা হয়েছে। দুই একজন আমি শুনেছি হ্যাঁ এবং না দুটোই সিল মেরেছে, যেন ক্যান্সেল হয়ে যায়। পক্ষে যারা ডিটারমিনেটলি দিয়েছে তাদের এই অল্প ভোট হয়েছে। কাজেই আমার মনে হয় নির্বাচনের এই জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সুইপিং মেজরিটি বিএনপি, এরপরে গণভোটের ফলাফল হ্যাঁ এবং না কোনোই তাৎপর্য বহন করে না। এটা সরকারের একটা মানে বাহুল্য খরচ হিসাবে এটা পরিগণিত হবে। এবং সবচেয়ে বড় কথা যে রাষ্ট্রপতির যে আদেশ দিয়ে গণভোটটা হয়েছে, একেবারে এটা সংবিধানের বাইরে, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না। মার্শাল্লাহ সেটা আলাদা কথা, সামরিক শাসক তো ডক্টর ইউনূস নন, তিনি সংবিধান মতেই শপথ নিয়েছেন জনগণের অভিপ্রায় অনুযায়ী। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে যেটা আগামী সংসদে পাশ হবে। এই যে আদেশটা তারা পাশ করলো, এমন ধরুন জিয়াউর রহমানের গণভোট, এরশাদের গণভোট, ওটাও কিন্তু পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে পাশ করতে হয়েছে পরবর্তী সংসদে। কাজে আজকের এই যে গণভোটের আদেশ সংসদে উঠবে, আদেশটা কি সাংবিধানিক, আদেশটা কি বৈধ, তারপরে তো গণভোটের ফলাফল নিয়ে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা আছে পরে। কাজেই আমার মনে হয় এটা একটা আমরা মানে বাহুল্য করলাম, অপ্রয়োজনীয় জিনিস করলাম, জিত করে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন, কিন্তু এই জিনিসটা তারা ভালো কাজ করেননি। এটার জন্য নিশ্চয়ই তারা সমালোচনার সম্মুখীন হবেন।